আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। এটি আমাদের গ্রামারের একটি সহজ টপিক। অনেকে আমরা ধরতে পারি না যে আমরা কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স করব। কমপ্লিটিং সেন্টেন্স এটা যদি একবার বুঝতে পারো তাহলে তোমাদের কাছে এই কমপ্লিটিং সেন্টেন্সটা অনেক সহজ মনে হবে এবং প্রিয় একটি টপিকে পরিণত হবে। তাহলে চলো আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স মানে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে যেটা ইনকমপ্লিট থাকবে, পরিপূর্ণ থাকবে না, সেটা তোমাকে পরিপূর্ণ করতে হবে। মানে ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমাকে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো আমি এখানে পিডিএফ তৈরি করে রাখছি। মাত্র 7টি রুলসের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটি শেষ করবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে এই 7টি রুলস পড়লেই আমরা পরীক্ষাতে পরিপূর্ণ উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। চলো প্রথমে জেনে নেই কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় কীভাবে আসে। একটা বাক্যের অর্ধেক দেওয়া থাকে, বাকি অর্ধেক সঠিক একটি বাক্য দিয়ে পরিপূর্ণ করতে হয়। যেটা বললাম যে ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকে এবং ওইটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। একটা উদাহরণ দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। পরীক্ষায় আসে এভাবে, দেখো, ইফ ইউ কাম, এরপর ড্যাশ থাকবে। এরকম একটা বাক্য থাকবে যেখানে ইনকমপ্লিট বাক্য দেওয়ার পর ড্যাশ থাকবে, এটাকে তোমাকে পরিপূর্ণ করতে হবে। দেখো উত্তর করতে হবে এভাবে, আই উইল গো। যদি এমন থাকে যে ইফ ইউ কাম, তাহলে আমাদের কি করতে হবে, আই উইল গো। তোমরা অনেকেই বলো যে প্রশ্নের যে বাক্য অর্ধেক দেওয়া থাকবে এটাও কি লিখবো। আমি বলবো না, এটা লেখার দরকার নেই, তোমরা শুধু উত্তরটা লিখবে। পরীক্ষায় তোমরা কি করবে, শুধু উত্তরটা লিখবে। বুঝতে পেরেছ? এরপরে খেয়াল করো, পরীক্ষায় মোট 10টি বাক্য দেওয়া থাকে। এই 10টি বাক্য 3 পদ্ধতিতে আসতে পারে। 6-7টা আসে রুলস থেকে, মানে তোমাদের যে 10টা বাক্য দেওয়া থাকবে এর মধ্যে 6-7টা আসবে নিয়ম মেনে, তুমি নিয়ম অনুযায়ী করতে পারবা, রুলস থেকে করতে পারবা এই 6-7টা। আর 2-3টা আসে অর্থের সাথে মিল দেখে আসে, মানে তোমার অর্থ বুঝে করতে হবে, যে আগে পরে অর্থ দেখতে হবে, এরপর তোমাকে মিলায়া পরে একটা বাক্য লিখতে হবে। এরপরে একটা আসে পূর্বার থেকে, একটা কোথা থেকে আসে, পূর্বার থেকে। ইনশাআল্লাহ আমরা আজকে 3টা পদ্ধতি শিখবো ইনশাআল্লাহ। এখন চলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 7টি রুলস নিয়ে আলোচনা করি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে এই 7টা রুলস যদি তোমরা শিখতে পারো ভালোভাবে, তাহলে তোমরা পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স থেকে পরিপূর্ণ উত্তর করে আসতে পারবে ইনশাআল্লাহ। 1 নম্বর রুলস, কন্ডিশনাল সেন্টেন্স। এটা 3টি। তোমরা অনেকেই শুনেছ যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো আমরা এইভাবে পড়বো না, আমরা অন্যভাবে পড়বো, যেটা পড়লে আমাদের সহজে মনে থাকবে। প্রথমে খেয়াল করো যে কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত। কন্ডিশন অর্থ কি, শর্ত। সত্যের অর্থ প্রকাশ করে 3টি শব্দ। এই সত্য এটি প্রকাশ করে কয়টি শব্দ, 3টি শব্দ। ইফ মানে যদি, হ্যাড মানে যদি, আনলেস মানে যদি না। ইফ মানে যদি, হ্যাড মানে যদি, আনলেস মানে কি, যদি না। এই 3টে শব্দ আমাদের সত্য প্রকাশ করে। খেয়াল করো, ইফ, হ্যাড, আনলেস, শুরুতে 3টি বাক্যের যে কোনো একটা থাকতে পারে, 3টি নিয়ম একই। মানে তোমার শুরুতে থাকবে ইফ বা হ্যাড বা আনলেস, যেটাই থাকুক, কিন্তু 3টি রুলস একই। এবার খেয়াল করো, আমি এখানে 2টা জিনিস লিখে রাখছি যে প্রশ্নে থাকবে এবং উত্তর করতে হবে। এইটা তোমাদেরকে বুঝতে হবে ভালোভাবে, যে প্রশ্ন থাকবে মানে কি, মানে হচ্ছে যে ইনকমপ্লিট বাক্যটা দেওয়া থাকবে সেইটা হচ্ছে এই যে এই সাইটে স্ট্রাকচার অনুযায়ী থাকবে। বুঝতে পেরেছ? তার মানে প্রশ্নে যে ইনকমপ্লিট বাক্য থাকবে সেটা হচ্ছে এই যে এই সাইটে স্ট্রাকচার অনুযায়ী থাকবে, এবং তোমাদের উত্তর করতে হবে কী অনুযায়ী, যে এই সাইটের স্ট্রাকচার অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে এখন খেয়াল করো, এটাকে তোমরা ফার্স্ট কন্ডিশনাল বলতে পারো, তবে আমার মতে তোমরা এইভাবে পড়বা, তাহলে সহজে মনে রাখতে পারবা। সাবজেক্ট প্লাস V1 দিয়ে যদি এরকম কোনো ইনকমপ্লিট বাক্য থাকে তাহলে তোমরা উত্তর করবা কীভাবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এইরকম একটা তোমরা বাক্য তৈরি করবা। তাহলে আমার সাথে আবারও বলো যে সাবজেক্ট প্লাস V1 যদি এরকম কোনো ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকে তাহলে তোমরা উত্তর করার সময় কী করবা, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 দিবা। বুঝতে পেরেছ? এবার 2 নাম্বার, যেটাকে সেকেন্ড কন্ডিশনাল বলতে পারো। হ্যাঁ, এগুলো শুরুতে কিন্তু ইফ থাকবে, ইফ অথবা হ্যাড বা অথবা আনলেস, এগুলো শুরুতে থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস V2 থাকে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য তোমরা কী করবা, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 নিবা। বুঝতে পেরেছ? যদি বাক্য এরকম দেওয়া থাকে যে
সাবজেক্ট প্লাস V2 দেওয়া আছে ইনকমপ্লিট বাক্য। তোমাদের কমপ্লিট করার জন্য কী করতে হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 নিতে হবে। এরপরে খেয়াল করো যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, যদি এরকম একটা ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকে তাহলে তোমরা কী করবা? সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, এইটা দিয়ে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করবা, কমপ্লিট বাক্য তৈরি করবা। বুঝতে পেরেছ? এটা উদাহরণ দেখলে আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখো, খেয়াল করো ইফ ইউ কাম, দেখো প্রথমে কন্ডিশনাল আসছে, এরপর দেখো সাবজেক্ট প্লাস V1 আছে, ইউ সাবজেক্ট আর কাম কি V1। তাহলে যদি এরকম বাক্য থাকে তাহলে আমরা কী বলেছিলাম? এখানে খেয়াল করো সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এইটা দ্বারা আমাদের বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা তৈরি করি, চলো প্রথমে আমরা উত্তর দেখি। ইফ ইউ কাম, তাহলে আমরা কী করবো? এখানে প্রথমে একটা সাবজেক্ট নিলাম, এরপর আমাদের রুলসে কী আছে? উইল, তাহলে আই উইল, এরপর আমাদের V1 নিতে হবে, তাহলে গো, আই উইল গো, ব্যাস আমাদের প্রথমটি হয়ে গেল। এরপরে দেখো ইউ কেম, কী আছে? সাবজেক্ট আর কি আছে? V2 আছে। আমাদের শুরুতে কি থাকবে? কন্ডিশনাল, এখানে বাদ পড়ে গেছে। দেখো ইফ ইউ কেম, ইফ ইউ কেম, তাহলে দেখো প্রথমে কন্ডিশনাল, এরপরে কি? সাবজেক্ট প্লাস কেম, এটা কি? কেম কি? ভার্বের টু। তোমরা মনে রাখবে যে কাম যে শব্দটা আছে COME, কাম, এটা হচ্ছে V1 এবং V3। তবে যদি CA থাকে, কি থাকে? এ, কেম, এটা হচ্ছে V2। তাহলে যদি এরকম থাকে যে সাবজেক্ট প্লাস V2, তাহলে আমাদের উত্তর করার সময় কী করতে হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 নিতে হবে। তাহলে আমরা করি, সাবজেক্ট আমরা শুরুতে নিলাম আই, এরপরে আমরা কি করব? উড নিলাম, আই উড V1, এরপরে গো, আই উড গো, ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। এরপর 3 নম্বরটা খেয়াল করো, ইফ ইউ হ্যাড কাম, এখানে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এই যে কাম, এটা V3। তাহলে আমাদের উত্তর করার সময় কী করতে হবে? এখানে খেয়াল করো, এরকম থাকলে আমাদের উত্তর করতে হবে কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। আমরা উত্তর করি, এখানে প্রথমে একটা সাবজেক্ট নিলাম, এরপর আমরা উড নিলাম, উড হ্যাভ, যেহেতু গো ওয়েন্ট গান, তাহলে আমাদের যে গো, এটার V3 কি? গান, এই জন্য আমরা V3 নিয়ে নিলাম। এইভাবে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা আশা করি যে এই নিয়মটা বুঝতে পেরেছি যে কন্ডিশনালে কী থাকলে কী হবে। কন্ডিশনালে সাবজেক্ট প্লাস V1 বা সাবজেক্ট প্লাস V2 বা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকলে কী হবে, এটা আমরা বুঝতে পেরেছি। আমি আশা করি যে প্রথম যে কন্ডিশনালের যে নিয়মকানুনগুলো বললাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর রুলসে আমরা চলে যাই। খেয়াল করো, রুলস নাম্বার হচ্ছে 2। দেখো প্রশ্নে থাকবে কি আর উত্তর করতে হবে কি। খেয়াল করো, প্রশ্নে দেওয়া থাকবে যে নো সোনার হ্যাড দেন, এবার ডট ডট দেওয়া থাকবে, এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সে। কমপ্লিট সেন্টেন্স করার জন্য তোমাকে কী করতে হবে? সাবজেক্ট প্লাস V2 নিতে হবে। বুঝতে পেরেছ? এরপরে স্কার্সলি হ্যাড হোয়েন, এই পর্যন্ত দেওয়া থাকবে। এরপরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য সাবজেক্ট প্লাস V2 নিতে হবে। এরপর দেওয়া থাকতে পারে যে হার্ডলি হ্যাড ডট 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 সাবজেক্ট প্লাস V2 তোমাদের করতে হবে। মানে এই যে এখানে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এরপর সাবজেক্ট প্লাস V2 তোমাদের করতে হবে। অর্থাৎ এখানে যে তোমাদেরকে 3টে দেখাইলাম, এই 3টে দিয়ে তোমাদের যে কোনো ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকবে, কমপ্লিট করার জন্য তোমাদের সাবজেক্ট প্লাস V2 দিয়ে করতে হবে। বুঝতে পেরেছ? এবার একটু দেখো, তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু বাক্য দেওয়া থাকবে যেগুলা অর্থ বুঝে করতে হবে। কী বুঝে করতে হবে? অর্থ বুঝে। এজন্য আমি এখানে এই যে নো সোনার হ্যাড, এর অর্থ দিয়েছি যাইতে না যাইতে, খাইতে না খাইতে, এমন অর্থ বুঝে। বুঝতে পেরেছ? নো সোনার হ্যাড মানে কি? যাইতে না যাইতেই, খাইতে না খাইতে, এমন অর্থ বোঝে। স্কার্সলি মানে কদাচিৎ বা সামান্য। স্কার্সলি মানে কি? কদাচিৎ বা সামান্য। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা সামান্য, মানে স্কার্সলি হার্ডলি কদাচিৎ বা সামান্য, এক অর্থে বোঝায়। এরপর উদাহরণ খেয়াল করো যে নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, দেখো দেন পর্যন্ত দেওয়া থাকবে তোমাদের, এরপরে ডট ডট দেওয়া থাকবে। অর্থাৎ এই যে এই বাক্যটা ইনকমপ্লিট, তোমাদের কমপ্লিট করতে হবে। আমি কি বলেছিলাম? নো সোনার হ্যাড ডট 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 দেন থাকলে তোমাদের কী হবে? সাবজেক্ট প্লাস V2 হবে। এরপরে দেখো স্কার্সলি হ্যাড হি নন মি হোয়েন, এই যে হোয়েন পর্যন্ত আছে। এরপর হার্ডলি হাফ আই টক টু হার হোয়েন, এই দেখো হোয়েন পর্যন্ত আছে, হার্ডলি স্কার্সলি আছে। তো এখানে
এই বাক্যগুলো যদি থাকে তাহলে এদের পরে কী হবে? সাবজেক্ট প্লাস V2। তাহলে আমাদের উত্তর খেয়াল করুন। 1 নম্বর উত্তর, এই দেখো, নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, পুলিশ আসতে না আসতেই হি রান অ্যাওয়ে, সে তৎক্ষণাৎ দৌড়িয়েছে, মানে দৌড়ায় পালিয়ে গেছে। তাহলে যেখানে দেখো হি সাবজেক্ট আর র্যান কি? V2। আর এরকম বাক্যে কী হয়? সাবজেক্ট প্লাস V2 হয়। বুঝতে পেরেছ? এরপরে দেখো, স্কেয়ার্সলি হ্যাড হি নন মি হোয়েন, এই যে হোয়েন পর্যন্ত দেওয়া আছে, এরপর কমপ্লিট বাক্য কী করছে? হি মেট মি, এই যে মেট, এটা কিন্তু V2, আর এটা হি তো সাবজেক্ট, আর মেট V2, এটা অবজেক্ট। যেখানে অবজেক্ট লাগবে তোমরা দিবা, অবজেক্ট লাগিয়ে দিবা, সমস্যা নেই। হার্ডলি হাফ আই টক টু হার হোয়েন, দেখো এখানে হোয়েন পর্যন্ত দেওয়া আছে না, এরপর কী করছে? আই স সাবজেক্ট প্লাস V2 নিয়েছে, সি স সিন, এই যে এটা স কি? V2। বুঝতে পেরেছ? এগুলো বুঝতে হবে। তাহলে আমাদের 2 নম্বর রুলস শেষ। এবার 3 নম্বর রুলস, এটা একদম সহজ। দেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, প্রিফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড ইত্যাদি পরে ভার্ব ব্যবহৃত হলে আইএনজি যুক্ত হয়। এটার সাথে তোমরা কিন্তু সবাই পরিচিত, তোমরা জানো যে মডাল ভার্বের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বুঝতে পেরেছ? এরপর দেখো, একটু এগুলো অর্থ জেনে রাখো। উইথ আ ভিউ টু, জন্য বা উদ্দেশ্যে বোঝায়। লুক ফরওয়ার্ড টু, প্রতীক্ষায় থাকা বা চেয়ে থাকা। গেট ইউজ টু, বি ইউজ টু, অভ্যস্ত থাকা বোঝায়। অ্যাডিক্টেড মানে আসক্ত। ডিভোটেড টু, অনুরাগী বা ভক্ত। এরপরে প্রিফার টু, অধিকতর পছন্দ। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, কোনো কাজ না করে পারা যায় না এমন, মানে এমন কাজ যেটা না করে পারা যায় না এমন বোঝায়। এরপরে উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড মানে কি? কিছু মনে না করলে। এগুলো অর্থ জেনে রাখা ভালো, তাহলে তোমাদের অনেক ক্ষেত্রে পরে বাক্যটা তোমরা সহজেই মিলাইতে পারবা। বুঝতে পেরেছ? এরপরে দেখো, এখানে খেয়াল করো, উদাহরণ দেখো, হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু, এই দেখো উইথ আ ভিউ টু আছে। এরপর আছে কি? সার্চিং, এই যে সার্চ, এর সাথে কী হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। সার্চ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সার্চিং হয়েছে। অ্যান্ড নিউ বুক। এরপর দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এই যে ফরওয়ার্ড টু আছে না, এরপর দেখো গেটিং, এই যে গেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, গেটিং ইউ রেসপন্স রিপ্লাই। এরপর দেখো, সাকিব ওয়াজ অ্যাডিক্টেড হয়েছে, অ্যাডিক্টেড টু, এটাও একটি মডেল ভাব। এবার কি? স্মোকিং, স্মোক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, স্মোকিং সিগারেটস। বুঝতে পেরেছ? সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে আমাদের উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এই দুটো আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এরপর 4 নম্বর রুলস দেখো, সিন্স, অ্যাজ ইফ, দো, এখানে ইফ দো হবে, ইফ দো। এর আগে V1 হলে এরপরে V2 হবে, আর যদি এগুলোর আগে V2 আসে তাহলে এগুলোর পরে V3 হয়। একটা জিনিস মনে রাখো, সহজভাবে বলি, যদি এগুলোর আগে V1 হয় তাহলে এগুলোর পরে হবে V2, আর যদি এগুলোর আগে V2 হয় তাহলে এগুলোর পরে কী হবে? V3 হবে। একটু আমার সাথে বলো তো, যদি সিন্স, অ্যাজ ইফ, ইফ দো এগুলোর আগে V1 হয় তাহলে এগুলোর পরে কী হবে? V2, আর যদি এগুলোর আগে V2 হয় তাহলে এগুলোর পরে কী হবে? V3। ব্যাপারটা অনেক মজা, তাই না? তাহলে এখানে খেয়াল করো, আরেকটু সহজ আমি এখানে বলছি, এসো আরও সহজভাবে বলি। আগে থাকবে V1 V2, আর শেষে কী হবে? এখানে V1 আছে, শেষ হবে V2, এখানে V2 আছে, শেষ হবে কি? V3। বুঝতে পেরেছ? একদম সহজভাবে তোমাদেরকে বলে দিলাম। তাহলে অর্থ দেখো একটু, সিন্স মানে হচ্ছে যেহেতু বা কারণে, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন। এখানে আমি একটু ভুল করেছি, এখানে হবে হচ্ছে অ্যাজ দো। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে অ্যাজ দো মানে কি? যেন। এখন দেখো, খেয়াল করো, আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে এবং আমরা পরীক্ষায় সহজভাবে উত্তর করতে পারবো। খেয়াল করো, হি সেইজ অ্যাজ ইফ, এরপর আমাদের বাক্যটা ইনকমপ্লিট, আমাদের কমপ্লিট করতে হবে। আমি কি বলেছি এখানে দেখো তো, সেইজ ভার্বটা কি? V1 না? অ্যাজ ইফের আগে কী আছে? V1, তাহলে এরপরে কী হবে? V2, অবশ্যই V2 হবে। তাহলে সাবজেক্ট প্লাস V2 হবে। তাহলে খেয়াল করে, এই দেখো,
হি স এভরিথিং। এই দেখো এখানে দেখো, হি সেজ অ্যাজ ইফ, সে এমনভাবে বলছে যেন, অ্যাজ ইফ মানে কি যেন, সে এমনভাবে বলছে যেন হি স এভরিথিং, সে সব কিছু দেখেছিল। সকে ভিটো না। এবার তোমরা 2 নম্বর বাক্যটা খেয়াল করো, সাকিব থট মি দ্য লেসন অ্যাজ দো। এই যেখানে থট যে আছে এটা কিন্তু ভিটু। তাহলে আমি কি বলেছিলাম যে সিন্স, অ্যাজ ইফ বা অ্যাজ দো এগুলোর পূর্বে যদি ভিটু হয় তাহলে এগুলোর পরে কী হবে বলো তো, এগুলোর পরে ভিটিরই হবে। তাহলে আমাদের উত্তরটা দেখো, হি হ্যাড বিন টিচার। তাহলে সাকিব এমনভাবে আমাকে লেসন শেখাচ্ছে যে হি হ্যাড বিন টিচার, মনে হয় যেন সে শিক্ষক হয়েছে। এই যে বিন, এটা হচ্ছে এম ইজ আর, এর হচ্ছে ভিতিরি, বুঝতে পেরেছ। এরপর 3 নম্বর বাক্যটা খেয়াল করো, ফাহিম ইটস অ্যাজ ইফ, ফাহিম খায় যেন হি ওয়ার হাংরি ফ্রম 1 উইক, মনে হয় যেন সে 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত। ফাহিম এমনভাবে খাবার খায় যেন মনে হয় যেন সে 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত। এখানে খেয়াল করো হির পরে কী হয়েছে, এই যে এই বাক্য অ্যাজ ইফ, এর পূর্বে কী হয়েছে ভি1। আমি বলেছিলাম যদি সিন্স, অ্যাজ দো বা অ্যাজ ইফ এগুলোর পূর্বে ভি1 হয় তাহলে এগুলোর পরে কী হয় ভি2 হয়। এখানে খেয়াল করো, হি ওয়ার হাংরি ফ্রম 1 উইক, মনে হয় যেন সে 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত। এই যে এখানে ওয়ার, এখানে কী ব্যবহার হয়েছে ভি2। তাহলে এখানে তোমরা অনেকে বলবা যে ওয়ার কেন হলো, এখানে তো ওয়াজ হতে পারত। তোমাদের এই যে এখানে তোমাদের উত্তরটা আমি প্রশ্নের উত্তর লিখে রাখছি, ইফ অ্যাজ দো এবং উইশ বাক্যে থাকলে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে। তোমরা যেগুলো দেখতে পাও ইফ বা অ্যাজ দো এবং উইশ বাক্যে থাকলে কখনো ওয়াজ বসবে না, সেখানে কি বসবে ওয়ার বসবে, বুঝতে পেরেছ। এই ভুল কিন্তু করা যাবে না যে ভি2 মানে পাস্ট তোমরা ওয়াজ দিয়ে করে দিবা, হবে না, কিন্তু ওয়ার দিয়ে করতে হবে। এরপর 5 নম্বর রুলসে আমরা চলে যাব। এটা একদম সহজ, দেখো ইট ইজ হাই টাইম, এরপর সাবজেক্ট থাকলে ভি2। অনেক সময় দেখবো যে এগুলো পরে তোমাদের কিছুই নেই, তোমরা যদি সাবজেক্ট বসাও তাহলে তোমাদের সাবজেক্টের পরে ভি2 আনতে হবে, আর যদি তোমরা টু বসাও তাহলে ভি1 হবে, যদি তোমরা টু বসাও তাহলে ভি1 হবে। আর যদি সাবজেক্ট বসানোই থাকে তাহলে তোমরা তো সহজভাবে তোমরা ভি2 দিয়ে দেবা, আর যদি টু থাকে তাহলে তোমরা ভি1 দিবা। মোট কথা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, এরপর যদি তোমরা সাবজেক্ট দাও তাহলে ভি2 হবে, আর যদি টু দাও তাহলে ভি1 হবে, এটা মনে রাখবে। আর ইট ইজ হাই টাইম এগুলো অর্থ হচ্ছে যে এখনই উপযুক্ত সময়, এগুলো অর্থ কি এখনই উপযুক্ত সময়। খেয়াল করো, এখন উদাহরণ দেখলে বুঝে আসবে। কারাপশন ইজ আ হিন্ড্রান্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ টাইম। এই দেখো টাইম পর্যন্ত দেওয়া আছে, এরপর তুমি যদি সাবজেক্ট নাও তাহলে তোমাদের কি করতে হবে ভি2 নিতে হবে, আর যদি তোমরা টু ব্যবহার করো তাহলে তোমাদের ভি1 নিতে হবে। দেখো আমরা উত্তর কী লিখেছি এখানে, টু প্রিভেন্ট, বুঝতে পারছি। দেখো টুর উপর আমরা ভি1 ব্যবহার করেছি। এখানে যদি আমরা টু ব্যবহার না করে সাবজেক্ট ব্যবহার করতাম তাহলে কিন্তু প্রিভেন্ট থাকতো না, তখন এটা ভি2 হয়ে যেত। এরপরে খেয়াল করো, স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ, ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ হাই টাইম পর্যন্ত দেওয়া আছে, এরপরে যদি তোমরা সাবজেক্ট নাও তাহলে ভি2 বসাইতে হবে সাবজেক্টের সাথে, আর যদি তোমরা টু নাও তাহলে তোমাদের ভি1 বসাইতে হবে। আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করেছি, দেখো উই স্টপড ইট, এই তো উই ব্যবহার কারণে আমরা স্টপড এই যে ভি2 করেছি এখানে, বুঝতে পেরেছ। এখানে তোমরা একটু বলে দিই, স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ, ইট ইজ হাই টাইম, মানে হচ্ছে এই স্মোক করা এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি উপযুক্ত সময়, উই স্টপ ইট, এটাকে আমরা বন্ধ করব। আর টু প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিহত করা, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে 6 নম্বর রুলস খেয়াল করো, লেস্ট LEST, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভি2 হয় দিয়ে বাক্য তৈরি হয়। যদি তোমাদের বাক্যে তোমরা দেখো লেস্ট, তাহলে তোমরা
ওই ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য তোমরা কী করবো, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V2 ব্যবহার করব। আমরা কোনটা বেশি ব্যবহার করব, শুড নাকি মাইট? আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমরা মাইট ব্যবহার করবা। বাংলাদেশের অধিকাংশ শিক্ষক এখানে মাইট ব্যবহার করে। তাহলে কী করে, সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস V2, বুঝতে পেরেছ? এরপরে লেস্ট এর অর্থ কি, নতুবা। লেস্ট অর্থ কি, নতুবা। তাহলে উদাহরণ দেখো, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। আই স্টাডিড হার্ড লেস্ট, এই ধর লেস্ট পর্যন্ত আছে, এরপরে ডট ডট ডট, মানে এটা ইনকমপ্লিট বাক্য। লেস্ট পর্যন্ত দিয়ে আমাদের বোঝাইতেছে যে ইনকমপ্লিট বাক্য, এটাকে আমাদের কমপ্লিট করতে হবে। আর আমি এটা কমপ্লিট করার জন্য কি বলেছি, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V2। তাহলে আমরা দেখো উত্তর দেখো, সাবজেক্ট এরপর মাইট ব্যবহার করছি, মিস V2 GPA 5। আই মাইট মিস GPA 5, আমার GPA 5 মিস হয়ে যাবে। আমি এই যে এখানে খেয়াল করো যে আমি কঠোর পড়াশোনা করি, নতুবা আই মাইট মিস GPA 5, আমার GPA 5 মিস হবে, বুঝতে পেরেছো? এই দেখো মাইট সাবজেক্ট, এবার মাইট ব্যবহার করছি প্লাস হচ্ছে V2, বুঝতে পেরেছো? এরপরে খেয়াল করো 2 নম্বর বাক্য, দে ওয়ার্কড ফার্স্ট লেস্ট দিয়ে আমাদের ইনকমপ্লিট বাক্য। তাহলে এখানে খেয়াল করো যে আমরা কমপ্লিট করার জন্য কী করবো, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V2 ব্যবহার করব। আমি কেন বারবার বলতেছি, যাতে তোমাদের ব্রেনে ক্যাচ করতে পারে, ব্রেন মনে রাখে, এই জন্য আমি বারবার নিয়মগুলো বলতেছি। উত্তর দেখো কী হবে, দে শুড মিস দেন দ্য ট্রেন। দে ওয়াক ফার্স্ট লেস্ট, তারা দ্রুত হাঁটতেছে, নতুবা দে শুড মিস দ্য ট্রেন, তাদের ট্রেন মিস হয়ে যাবে। এই দেখো দে প্রথমে সাবজেক্ট, এরপর শুড, মিস হচ্ছে V2 দ্য ট্রেন, বুঝতে পেরেছ? তাহলে আমাদের সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V2 ব্যবহার করলে আমাদের এই লিস্টের নিয়ম শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কিন্তু নিয়মগুলো শেষ হয়ে গেল। এরপর আরেকটা নিয়ম বাকি আছে, যেটা একদম সহজ এবং তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেটা কি, প্রবাদ। চলো আমরা প্রবাদ শুরু করি। রুলস হচ্ছে 7 প্রভাব, অর্থাৎ প্রবাদ। দেখো এটা কীভাবে থাকবে, এটা এইভাবে থাকতে পারে যে দেয়ার গোস আ প্রভাব দ্যাট, যদি এরকম থাকে তোমরা যে কোনো একটা প্রবাদ বসাই দিলে হয়ে যাবে। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নন, বা তোমরা যে কোনো একটা বসাই দিতে পারো। বা যদি থাকে ইট ইজ সেইড দ্যাট, এমন যদি থাকে, অথবা যদি এরকম থাকে যে দেয়ার ইজ প্রভাব দ্যাট, তোমার যে কোনো একটা প্রবাদ বসাই দিবা। বা এরকম যদি থাকে ইট গোজ উইদাউট সেইং দ্যাট, তাহলে এরপরে একটা প্রবাদ বসাই দিলেই হবে। তবে তোমাদের পরীক্ষাতে অধিকাংশ সময় এরকম থাকে যে দেখো টাইম অ্যান্ড টাইট এই পর্যন্ত তোমার দেওয়া আছে, এরপর আর দেওয়া থাকবে না, তোমাকে পরেরটা তোমাদের বসাইতে হবে। তোমার যদি মুখস্থ না থাকে তাহলে তুমি বসাইতে পারবা না। তাহলে তোমাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। তাহলে দেখো টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা একটা আমাদের প্রবাদের পরে খেয়াল করো। টু ইট ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। পেশেন্ট ইজ বেটার বাট ফ্রুট ইজ সুইট, সবুরে মেওয়া ফেলে। এভাবে তোমরা সবগুলো পড়ে নেবা, খেয়াল করো। আশা করি যে এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে জানাবা, এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, অথবা আমিও তো মানুষ, আমার মানুষ মাত্র ভুল হতেই পারে, যদি কোনো কিছু ভুল হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ধরাই দেবা, তাহলে আমি অবশ্যই সংশোধন হয়ে যাব। তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রাখুন, যে ভালো শেষ নেই, অনেক সুখে রাখুন, যে সুখের সীমা নেই। এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।